আসসালামু আলাইকুম এভরিওয়ান। তাহমিনাস কুকিং রেসিপি চ্যানেলে আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে একটা পারফেক্ট বাটার স্কচ কেক রেসিপি শেয়ার করব। সাথে বাটার স্কচ স্পঞ্জ কেকের বেস তৈরি, ক্যারামেল সস তৈরি, ক্রিম তৈরি এবং ডেকোরেশন সহ এই সব কিছুই আমি এই বাটার স্কচ কেকের মধ্যে খুব সুন্দরভাবে তৈরি করে দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আশা করছি আমার আজকের এই বাটার স্কচ কেক রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে স্পঞ্জ কেকের বেস তৈরি করার জন্য একটা মিক্সিং বলে চালনি বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ ময়দা, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিয়েছি বেকিং পাউডার 1/2 চা চামচ পরিমাণ। এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে এখন একটা স্প্যাচুলার মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি অফিস কিনে আরও 2 থেকে 3 বারে চেলে নিয়েছিলাম। এতে করে কেকটা বেশি সফট এবং স্পঞ্জি হবে। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর এখন এখানে একটা মিক্সিং বলে নর্মাল টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিচ্ছি। এখন একটা ইলেকট্রনিক বিটারের মাধ্যমে মিডিয়াম স্পিডে এই ডিমগুলোকে একটু বিট করে নিব। তো কিছুক্ষণ বিট করে এখানে অ্যাড করব 1/4 কাপ পরিমাণ চিনি। তবে চিনিটা একবারে না দিয়ে চেষ্টা করবেন 2 বারে চিনিটাকে অ্যাড করতে। প্রথম ধাপে চিনি অ্যাড করে 1 থেকে 2 মিনিটের মতো বিট করে পরে দ্বিতীয় ধাপেও চিনিটাকে অ্যাড করে দিতে হবে। সম্পূর্ণ চিনিটুকু দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত ফর্মে একটা স্ট্রাকচার হয়ে আসে। যখন ফর্মে স্ট্রাকচার হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বাটার স্কচ ইমালশন 1 চা চামচ পরিমাণ। আমি এখানে রেডম্যানের বাটার স্কচ ইমালশন ব্যবহার করেছি। তো আবারও কিছুক্ষণ বিট করে নেব। বিট করা হয়ে গিয়েছে আর আমার ডিমের ম্যারাংটা তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডিমের ম্যারাঙ্গের মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। তো আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম এখান থেকে অর্ধেকটা শুকনো উপকরণ দিয়ে একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে ফোল্ডিং মেথডে খুবই আস্তে আস্তে করে এই ডিমের ম্যারাঙ্গের সাথে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো প্রথম ধাপে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর অবশিষ্ট সম্পূর্ণ শুকনো উপকরণগুলো দিয়ে আবারও হ্যান্ড উইস্কের মাধ্যমে ফোল্ডিং মেথডে খুবই আস্তে আস্তে করে এই ডিমের ম্যারাঙ্গের সাথে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন মিশানো হয়ে যাবে তখনই মিশানো বন্ধ করে দিতে হবে। ওভার মিক্সিং করা যাবে না, কারণ ওভার মিক্সিং করলেও কিন্তু ডিমের ম্যারাংটা নষ্ট হয়। এতে করে কেকটা স্পঞ্জি হয় না, অনেক সময় কেকটা বসে যায়। আজকে কেকটা বেক করার জন্য আমি 7 ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি এবং মোল্ডের নিচে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। মোল্ডের চারপাশে কিন্তু কোনো রকম তেল বা বাটার ব্রাশ করিনি। একটা টুথপিকের কাঠি দিয়ে ভালোভাবে ফ্লাপ করে দিচ্ছি। এবার মোল্ডটাকে ধরে একটু টেপ করে নিচ্ছি। টেপ করে 160 ডিগ্রি সেলসিয়াসের উপরে নিচে 10 মিনিট প্রিহিট করে 160 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের মতো বেক করব এই কেকটা। 20 মিনিট হয়ে যাওয়ার পর আমার কেকটা যখন হয়ে গিয়েছে তখন এই গরম অবস্থায় কেকটাকে আমি একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে করে কেকটাকে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রাখতে হবে। এতে করে আপনার কেকে সফটনেস ভাব বজায় থাকবে। এখন চলে যাচ্ছে বাটার স্কচ তৈরি করার জন্য। তো বাটার স্কচ তৈরি করার জন্য একটি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ কাজু বাদাম। অবশ্যই এই রেসিপিতে কাজু বাদাম ব্যবহার করতে হবে। অন্য কোনো বাদাম দিলে কিন্তু বাটার স্কচের আসল টেস্টটা পাবেন না। 2 থেকে 3 মিনিটের মতো আমি বাদামগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। একই ফ্রাই প্যানে আমি চিনি দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ। চিনিটাকে আমরা জাস্ট একটু ক্যারামেল করে নিব। আর এই পর্যায়ে চুলার হিট কিন্তু মিডিয়ামে রাখতে হবে। যখন ক্যারামেলটা সোনালি কালার চলে এসেছে তখন আমি যে আগে থেকে ভেজে রেখেছিলাম কাজু বাদামগুলো সেগুলো দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে নেড়ে মিক্সড করে নিচ্ছি। এখন কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি।
এবং শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ বাটার। আমি আনসল্টেড বাটার ব্যবহার করছি, আপনারা চাইলে সল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এবার একটা সিলিকন ম্যাটে ঢেলে দিতে হবে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন এই মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটা শক্ত হয়ে যাবে। আর এই শক্ত মিশ্রণটাকে আমরা একটা মিক্সচারে গ্রাইন্ডারে নিয়ে হালকা একটু ব্লেন্ড করে নিব। তবে খুব বেশি কিন্তু ব্লেন্ড করা যাবে না, একটু ক্রাশ করে নিব। আর এই বাটার স্কচটাকে এভাবে তৈরি করে আপনারা রুম টেম্পারেচারে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন প্রায় 7 দিন পর্যন্ত। তো আমাদের বাটার স্কচ বানানো শেষ। এখন আমি তৈরি করব ক্যারামেল সস। তার জন্য আমি আরও একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। চুলার আঁচটা এখন মিডিয়াম টু লো হিটে রেখে আমি অপেক্ষা করছি কিছুক্ষণ। তো কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন সাইড থেকে চিনিটা আস্তে আস্তে করে গলে আসবে এবং সাইডে আস্তে আস্তে করে গোল্ডেন কালার চলে আসবে। তো এই পর্যায়ে আমি চিনিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যেন সম্পূর্ণ ক্যারামেলটা একই কালার হয় এবং ক্যারামেলটা যেন পুড়ে না যায়, সেদিকে অবশ্যই খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। কারণ ক্যারামেলটা পুড়ে গেলে ক্যারামেল সস কিন্তু খেতে ভালো লাগবে না, তিতা একটা ভাব চলে আসবে এবং কালারটাও নষ্ট হয়ে যায়। যখন গোল্ডেন কালার চলে এসেছে তখন এখানে আমি দিয়ে দিলাম হুইপ ক্রিম 1/2 কাপ পরিমাণ। তবে আপনারা চাইলে এখানে যে কোনো হেভি ক্রিম দিতে পারেন। তো ক্রিমটা দিয়ে দেওয়ার পর সাথে সাথে কিন্তু নাড়তে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন ক্যারামেলের সাথে খুব সুন্দরভাবে এটা মিশিয়ে গেছে। তো যখন এটা ভালোভাবে মিশে যাবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ বাটার। বাটারটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ পরে মেল্ট হয়ে গিয়েছে। মেল্ট হওয়ার পরও আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু আমার ক্যারামেল সসটাও একদম রেডি। এখন দেখে মনে হচ্ছে এটা খুবই পাতলা, তবে এটা ঠান্ডা হলে পরে দেখবেন আরও ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে আপনারা এই ক্যারামেল সসটা চেলে নিতে পারেন। তো আমি আসলে চেলে নিচ্ছি না, কারণ আমার ক্যারামেল সসটা এমনিতেই স্মুথ আছে। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে উপর থেকে একটা প্রলেপ পড়ে যাবে, এতে করে কিন্তু সসটা মসৃণ থাকবে না। তাই নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। তো আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি। আমার ক্যারামেল সসটাও রেডি হয়ে গেল। এই সসটা অনেক মজা, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এখন চলে আসলাম ক্রিম ফ্রস্টিং করতে। একটা মিক্সিং বলে বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। এবার ইলেকট্রনিক বিটারের মাধ্যমে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট বিট করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে যে ক্যারামেল সসটা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে 1/4 কাপ পরিমাণ সস আমি এই ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি। ক্যারামেল সসটাকে দিয়ে আবারও খুব ভালো মতো বিট করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত ক্রিমের থিকনেসটা পারফেক্ট হয়ে আসছে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি বাটার স্কচ ইমালশন 1/2 চা চামচ পরিমাণ। যেহেতু বাটার স্কচ কেক, বাটার স্কচ ক্রিমের একটা বাটার স্কচের ফ্লেভার আসবে, এটাই স্বাভাবিক। করে নিলাম এবং এরই মাঝে আমাদের ক্রিমটাও রেডি হয়ে গেল। এবার ক্রিমটাকে ফ্রস্টিং করে নিচ্ছি। আমি অফিস কিনে কেকটাকে 3টা স্লাইস করে কেটে নিয়েছি, কারণ কেক কাটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তাছাড়া আমার আরও অনেক কেকের রেসিপিতে কেক স্লাইস করা দেখিয়েছি, তাই এটা প্রয়োজন মনে করলাম না। টার্নিং টেবিলে বোর্ডে হালকা একটু ক্রিম মেখে নিয়ে উপরে কেকের একটা স্লাইস বসিয়ে দিয়ে এর উপরে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি এবং এর উপরে দিয়ে দিয়েছি ক্রিম। ক্রিম দেওয়ার পর আমি প্লেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ক্যারামেল সস। ক্যারামেল সসটাকে আমি একটা পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি এবং হালকা হাতে লাইন টেনে নিলাম। আর প্রত্যেকটা লেয়ারে বাটার স্কচ এভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর মাঝের কেকের স্লাইসটা বসিয়ে দিলাম। সেমভাবে কেকের উপরে সুগার সিরাপ ব্রাশ করে তার উপরে ক্রিম দিয়ে প্লেট নাইফ দিয়ে সমান করে দিয়ে আবারও ক্যারামেল সস দিয়ে বাটার স্কচ দিয়ে এখন শেষের যে লেয়ার আছে সেটাকেও বসিয়ে দিলাম। দিয়ে আমি এর উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে দেওয়ার পর সামান্য একটু ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিচ্ছি।
এতে করে কেকের মধ্যে যে ক্রাম বা দানা দানা ভাবটা থাকে কেকে সেটা আর থাকবে না, কেকের ফিনিশিংটা ভালো হবে। এখন আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিচ্ছি 30 মিনিটের মতো। তো 30 মিনিট পর আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন কেকের উপরে ফিনিশিংটা দেওয়ার জন্য পাইপিং ব্যাগের মাধ্যমে ক্রিমটা কেকের সাইডে এবং উপরে লাগিয়ে দিচ্ছি। এবার একটা প্লেট নাইফের মাধ্যমে কেকের উপরে এবং সাইডে একটু সমান করে নিচ্ছি। তারপর একটা স্ক্রাপারের মাধ্যমে কেকের চারপাশে এবং উপরে খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দিচ্ছি। সবশেষে প্লেট নাইফ দিয়ে ফিনিশিং দিয়ে দিলাম। কেকের ফিনিশিংটা চলে এসেছে। এবার কেকের চারপাশে এরকম একটা স্ক্রাপারের মাধ্যমে একটু জিগজ্যাগ করে ডিজাইন করে নিচ্ছি। এতে করে কেকটা দেখতে বেশি সুন্দর লাগবে। আর উপরের অংশটা আরও একটু সুন্দর দেখানোর জন্য আমি ক্যারামেল সস লাইন টেনে নিলাম। এবার এই টুথপিকের কাঠি দিয়ে আমি একটু এভাবে টেনে ডিজাইন করে নিচ্ছি। তো সবশেষে কেকের উপরের চারপাশে 1M নজেলের মাধ্যমে ফ্লোরাল করে নিচ্ছি এবং কেকের মাঝখানে একটা চেরি বসিয়ে দিচ্ছি। আর এই বাটার স্কচগুলো কেকের চারপাশে একটা প্লেট নাইফ দিয়ে চাপ দিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি। এতে করে কেকের ফিনিশিং যেমন ভালো আসবে, আপনার কেকের লুকটাও কিন্তু ভালো লাগবে এবং খেতেও লাগবে জাস্ট অসাধারণ। তো তৈরি হয়ে গেল আমার অসাধারণ একটা বাটার স্কচ কেক রেসিপি। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের বাটার স্কচ কেক রেসিপি তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।